আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেরিম স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সমতলে বস্তু গণনার গতির পর্ব 1। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে একাধিক বেগের লব্ধি, বেগের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, বেগের বিভাজন ও অংশ নির্ণয় এবং লম্বাংশকে বিভাজন এবং একই বিন্দুতে ক্রিয়ারত একতলীয় কয়েকটা বলের লব্ধি, বেগের দুইটা বেগের লব্ধির মান এবং দিক নির্ণয়। তো এই সমতলে বস্তু কণার গতি বা কোনো কিছুর গতি এটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরলরৈখিক গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি। এখন আমরা এই চ্যাপ্টারে মেইনলি সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব। তো গতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে ধারণা থাকা দরকার, যেগুলো আমরা আগে থেকে জানি, যে সরণ, বেগ এবং ত্বরণ। তো সরণ বলতে আসলে কি বোঝায়, যে কোনো কিছুর অবস্থানের পরিবর্তনটাকে বা কোনো দুইটা পয়েন্টের ন্যূনতম অবস্থানটাকে। বেগ বলতে আমরা বুঝি হচ্ছে এই সরণ পরিবর্তনের হার, আর ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। আর এই সরণটার স্কেলার ফর্মটাই হচ্ছে আমার দ্রুতি। এই দ্রুতিটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার সুষম দ্রুতি, একটা হচ্ছে আমার অসম দ্রুতি। তো সুষম দ্রুতি মানে হচ্ছে, ধরা যাক কোনো একটা মানুষ 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব যায়, সে পরের সেকেন্ডেও যদি 5 মিটার যায়, তারপরের সেকেন্ডেও যদি 5 মিটার যায়, অর্থাৎ সে যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দূরত্বটাকে আমি বলি হচ্ছে সুষম দ্রুতি। আর যদি এরকম হয় যে সে প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, পরের সেকেন্ডে গেল হচ্ছে 7 মিটার, তারপর সেকেন্ড হাঁপায় গিয়ে গেল হচ্ছে 1 মিটার, তাহলে তার কিন্তু এই প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা সেম না। তাহলে তার যে দ্রুতি হবে সেটা হবে হচ্ছে অসম দ্রুতি। তো এই যে অসম দ্রুতির ক্ষেত্রে আমরা কি করি, টোটাল দূরত্বটাকে যোগ করে টোটাল সময় দিয়ে ভাগ করে দিই। এইখান থেকেই হচ্ছে আমার গড় দ্রুতিটার উৎপত্তি। এই কারণে গড় দ্রুতি বলতে আমরা বুঝি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, আর সুষম দ্রুতি হচ্ছে যে কোনো দূরত্ব ডিভাইডেড বাই যে কোনো সময়। আচ্ছা, এবার আমরা আসি বেগের ক্ষেত্রে। দ্রুতির মতো বেগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুষম বেগ, একটা হচ্ছে অসম বেগ। যদি সময়ের সঙ্গে সঙ্গে আমার সরণের পরিবর্তনটা সবসময় সেম থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সুষম বেগ। এবং এটার এই যে গ্রাফটা, এই গ্রাফের ঢালটাই হচ্ছে আমার বেগ বা সুষম বেগ। আর যদি সময়ের সঙ্গে সঙ্গে সরণের পরিবর্তনটা অসম হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অসম বেগ। এবং এই ক্ষেত্রে গ্রাফটা একটু কাইন্ড অফ প্যারাবোলিক হয়। তো যদি আমরা এই গ্রাফটাকে একটু অন্যভাবে আঁকতাম, যে এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার বেগ আর এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার সময়, তাহলে কিন্তু গ্রাফটা একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হতো। আর যদি অসম বেগের ক্ষেত্রে আঁকতাম, তাহলে কিন্তু সেটা একটু বাঁকা সরলরেখা হতো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বেগটাও পরিবর্তিত হচ্ছে। তো এই বেগের আমরা বিভিন্ন ধরনের সূত্র এখন আমরা শিখবো। তো প্রথমে আমরা আসি হচ্ছে বেগের সবচেয়ে ইজি সূত্র, সেটা হচ্ছে বেগের ত্রিভুজ সূত্র। তো বেগের ত্রিভুজ সূত্র বলে যে যদি কোনো ত্রিভুজের কোনো একটা বাহু দিয়ে কোনো একটা বেগ v এবং তার শেষ বিন্দু থেকে আরেকটা বেগ u সূচিত হয়, তাহলে আমরা বলতে পারি যে শুরুর বিন্দু থেকে শেষ বেগের শেষ বিন্দু পর্যন্ত আমরা যেই বেগটা পাই সেটাই হচ্ছে u আর v এর লব্ধি w। অর্থাৎ w ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি u প্লাস v। এখন এটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে এই একটা সার্টেন পয়েন্ট, এখান থেকে এরকম একটা ভেক্টর উৎপত্তি হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এইটা দিয়ে আমরা এই ভেক্টর মাইনাস এই ভেক্টরকে বুঝাবো। তো আমি যদি এইটা দিয়ে চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি u ভেক্টর ইজ ইকুয়াল টু w ভেক্টর মাইনাস v ভেক্টর। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা বেগের ভেক্টর বিয়োগটাও জানতে পারি। তো এবার আসি আমরা বেগের বহুভুজ সূত্রের ক্ষেত্রে। তো বেগের বহুভুজ সূত্রে কি বলে, যে যদি কোনো বিন্দু দিয়ে, সাপোজ হচ্ছে এই একটা বিন্দু, এই বিন্দু দিয়ে কয়েকটা বল সমবিন্দু হয়, অর্থাৎ এই বিন্দু দিয়ে কয়েকটা বল যদি পাস করে, এবং অর্থাৎ এই বিন্দু যদি কয়েকটা বলের কমন পয়েন্ট হয়, তাহলে এই সবগুলা বল দিয়ে যদি আমরা একটা বহুভুজ বানাতে পারি, তাহলে ওই ত্রিভুজ সূত্রের মতোই একদম প্রথম বলের বা বেগের শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যদি আমি একটা বেগ টানি, তাহলে এটাই হবে হচ্ছে আমার এই সবগুলা বলের বা বেগের লব্ধি। তো আমি যদি ধরে নেই যে এটা হচ্ছে u1, এটা u2, এটা u3, এটা u4, এটা হচ্ছে u5, তাহলে আমরা বলতে পারি যে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি w ধরে নেই, ইজ ইকুয়াল টু আমার w আসবে। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে বেগের সামান্তরিক সূত্র। তো বেগের সামান্তরিক সূত্র বলে যে যদি একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু দিয়ে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু দিয়ে আমি যদি দুইটা বেগকে সূচিত করতে পারি, তাহলে তার কর্ণ বরাবর
তাদের লব্ধি সূচিত হবে। তার মানে আমি যদি ধরে নেই এই বরাবর একটা বেগ যাচ্ছে আমার ইউ, আর ওই বরাবর একটা বেগ যাচ্ছে আমার ভি, তাহলে এদের লব্ধি ডাব্লিউ যাবে হচ্ছে এদের কর্ণ বরাবর এইদিকে। তো এখন যদি ইউ আর ভি এর মধ্যবর্তী কোণকে আমি আলফা ধরে নেই, তাহলে আমি বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, বা ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা। আর যদি আমি ডাব্লিউ আর ইউ এর মধ্যবর্তী কোণকে থিটা ধরে নেই, তাহলে আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি ইউ এর সাথে থিটাকে নিয়েছি, এই কারণে হচ্ছে এখানে ইউ কে নিচে খালি রাখি। ট্রিকটা হচ্ছে এইটা যে যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে সে নিচে খালি থাকে। তো যদি এরকম হতো যে এইখানে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে থিটা 1, তাহলে আমরা বলতে পারতাম যে থিটা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স ইউ sin আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ cos আলফা। তো আশা করি আমরা এই সূত্রটা বুঝতে পেরেছি। এখন এইখানে কিছু কেস আমরা কনসিডার করব। তো প্রথম কেসটা হচ্ছে আমার বৃহত্তম লব্ধি, অর্থাৎ যে ইউ আর ভি এর লব্ধি যে ডাব্লিউ, এটা কখন ম্যাক্সিমাম হবে। তো ধরা যাক এই বরাবর যদি ইউ যায় এবং এই বরাবরই যদি ভি যায়, তাহলে তো তারা একই দিকে যাচ্ছে, তাই না? তখন কিন্তু আর কোনো কিছু বাদ যাওয়ার কোনো চান্স থাকে না। তো সেই ক্ষেত্রে তাদের লব্ধিটা হয় ম্যাক্সিমাম। এই কারণে ডাব্লিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। তো যেহেতু তারা একই দিকে যাচ্ছে, এই কারণে তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি, যার কারণে আমি আলফার ভ্যালু এখানে পাচ্ছি 0 ডিগ্রি। আর তাদের লব্ধিটাও তো নিশ্চয়ই এই বরাবরই থাকবে, কারণ লব্ধির সঙ্গে আমি ভি এর অ্যাঙ্গেল নেই কিংবা ইউ এর অ্যাঙ্গেল নেই, যেটাই নেই না কেন সেটাও কিন্তু আসবে 0 ডিগ্রি। এবার আসি কেস 2 এর ক্ষেত্রে। কেস 2টা হচ্ছে আমার ক্ষুদ্রতম লব্ধি। যদি ইউ আর ভি এর মধ্যে ইউ যদি বড় হয়, তাহলে ইউ আর ভি এর ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে ইউ আর ভি এর বিয়োগফল। সেক্ষেত্রে ইউ যদি ডান দিকে যায় বা ইউ যেদিকে যাবে, ভি যাবে তার অপোজিট দিকে। এই কারণে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা এখানে হচ্ছে 180 ডিগ্রি। এখন বৃহত্তম লব্ধির ক্ষেত্রে যেরকম বৃহত্তম লব্ধিটা সবগুলো বেগের দিকেই ছিল, ক্ষুদ্রতম লব্ধির ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না। ক্ষুদ্রতম লব্ধিটা যাবে হচ্ছে বৃহত্তম বেগটার দিকে। তো ইউ যেহেতু ডান দিকে ছিল, তার মানে ডাব্লিউটাও এদিকেই যাবে। তো যদি আমি ডিউ আর ডাব্লিউ এর মধ্যকার অ্যাঙ্গেলটা নেই, তাহলে আসবে হচ্ছে 0 ডিগ্রি। আর যদি আমি ভি আর ডাব্লিউ এর মধ্যকার অ্যাঙ্গেলটা নেই, তাহলে আসবে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এবার আসি আমরা কেস 3 তে। তো এবার আমরা পরের কেসে যাই। পরের কেস হচ্ছে সমকোণে ক্রিয়ারত লব্ধি, অর্থাৎ দুইটা লব্ধির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন তাহলে তারা কিরকম হবে। তো আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তো আলফার ভ্যালু এইখানে আসবে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তো cos 90 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? 0 ডিগ্রি। তার মানে এই পুরো টার্মটা কিন্তু বাদ চলে যাচ্ছে। তার মানে থাকছে হচ্ছে শুধু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এই কারণে w90 ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এই ক্ষেত্রে তার মানে আলফার ভ্যালু তো আমাকে বলেই দিল সমকোণী ক্রিয়ারত লব্ধি হওয়ার কারণে 90 ডিগ্রি হবে। আর থিটার ভ্যালুটা আসবে tan ইনভার্স ভি বাই ইউ, যেখানে আমি ধরে নিচ্ছি যে থিটা হচ্ছে ইউ এর সাথে অ্যাঙ্গেলটা। তাহলেই একমাত্র থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি বাই ইউটা হবে। তো এরপরটা হচ্ছে আমার সমান সমান বল বা কেস 4। তো সমান সমান বল মানে হচ্ছে যদি ইউ আর ভি দুইটা ইকুয়াল হয়, তাহলে আমার লব্ধিটা আসবে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u cos আলফা। এটাও ইউ স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু 2u স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা থাকে। তো 1 প্লাস cos আলফা মানে অ্যাকচুয়ালি কি 1 প্লাস cos 2 ইনটু আলফা বাই 2, তার মানে 2 cos স্কয়ার আলফা বাই 2। তার মানে এটা হয়ে যাচ্ছে 4u স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এটাকে রুট করলে আমরা পাচ্ছি 2u cos আলফা বাই 2। এই কারণে লব্ধিটা হচ্ছে আমার 2u cos আলফা বাই 2। আর এই ক্ষেত্রে আমার থিটাটা হবে হচ্ছে, যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, শুধুমাত্র আলফা বাই 2, অর্থাৎ লব্ধির অ্যাঙ্গেলটা আলফা বাই 2 কোণে ক্রিয়া করবে। এবার আমরা শিখবো হচ্ছে বেগের অংশক নির্ণয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর ভি দুইটা বল আছে এবং এই দুইটা বলের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তো যদি ডাব্লিউটা ইউ এর সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে আর ভি এর সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এইখানে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা বিটা কোণ হলে একান্ত কোণ হিসাবে এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে আমার বিটা কোণ। আবার এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা প্লাস বিটা, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে আমার আলফা প্লাস বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো আমি যদি এই ত্রিভুজটা নিয়ে
আলাদা করে দেখি তাহলে বলতে পারবো এইখানে হচ্ছে অ্যাঙ্গেলটা আলফা, এইখানে হচ্ছে অ্যাঙ্গেলটা বিটা, এইখানে হচ্ছে অ্যাঙ্গেলটা পাই মাইনাস আলফা প্লাস বিটা। এই বরাবর হচ্ছে আমার ইউ, এই বরাবর ডাব্লিউ, আর ভিটাকে যদি এই জায়গাটায় আমি নিয়ে আসি তাহলে বলতে পারি এখানে হচ্ছে ভি। তাহলে এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে সাইন রুল অ্যাপ্লাই করলে আমি পাই এই ভি ডিভাইডেড বাই হচ্ছে সাইন এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এই অ্যাঙ্গেলটা। তো এখন সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, সাইন এইটা মানে হচ্ছে 180 থেকে কম, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে পজিটিভ, এই কারণে হচ্ছে একবার লিখে ফেললাম সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা যদি এতটুকু নেই তাহলে ইউ এর ভ্যালু পেয়ে যাব, আবার যদি এই অনুপাতটা আর এটাকে নেই তাহলে ভি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমার ইউ এর ভ্যালু আসছে হচ্ছে ডাব্লিউ সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর ভি এর ভ্যালু আসছে হচ্ছে ডাব্লিউ সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই দুইটা বেগই হচ্ছে আমার অংশ। তাহলে আমরা ডাব্লিউ থেকে এই বরাবর একটা অংশ পেয়ে গেলাম, এই বরাবর একটা অংশ পেয়ে গেলাম। আশা করি আমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছি। এখন যদি এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এরাই হয়ে যাবে আমার লম্বাংশ। তো তাহলে যদি এদের মধ্যবর্তী কোণটা হয় 90 ডিগ্রি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এতটুকুর ভ্যালু হয়ে যাবে হচ্ছে sin 90 ডিগ্রি, আর sin 90 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এইটুকুর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। সিমিলারলি এইটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আমরা তখন বলতে পারি যে u is equal to w sin beta by 1, v is equal to w sin alpha by 1। এখান থেকে আমরা পাচ্ছি যে u is equal to sin beta into w আর v is equal to w sin alpha। তো এটাই হচ্ছে নির্দিষ্ট দিকে লম্বাংশ। এবার আমরা শিখবো হচ্ছে সমবিন্দু বলের লব্ধি। তো সমবিন্দু বল বলতে যে ধরলাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে হচ্ছে চারটা বল u1 u2 u3 u4 বা চারটা বেগ u1 u2 u3 u4 কাজ করছে। তো এদের নিজেদের মধ্যে অন্তর্গত কোণটা আমার দেওয়া আছে θ1 θ2 θ3 এবং θ4। আমাকে এদের লব্ধিটা বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এদের লব্ধিটা হচ্ছে r, এবং এই r লব্ধিটা u1 এর দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আমি এই বলের লব্ধিটা বের করার জন্য একটা সার্টেন সিদ্ধান্ত নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যদি আমি এই r এর এই দিক বরাবর উপাংশটা নেই ধরলাম তাহলে আসবে হচ্ছে আমার r cos থিটা। তাহলে এই দিক বরাবরে সবগুলা বেগের যেই উপাংশটা আসবে তাদের যোগফলও কিন্তু আমার এরকম হবে, মানে এটা সমান হবে। সেম ওয়েতে আমি যদি এই লম্ব দিক বরাবরে r এর উপাংশ নেই তাহলে আমার আসবে হচ্ছে r sin থিটা। তাহলে এই লম্ব দিক বরাবর এই চারটা বলের যদি আমি উপাংশ নিয়ে যোগ করি তাহলে সেটা কিন্তু r sin থিটার সমান আসবে। তাহলে আমি r cos থিটা আর r sin থিটা পেয়ে গেলে যদি আমি স্কয়ার করে যোগ করে দেই তাহলে r স্কয়ার এর ভ্যালু থেকে আমি r এর ভ্যালু পেয়ে যাব, আর যদি আমি ভাগ করে দেই তাহলে tan থিটার ভ্যালু থেকে থিটার ভ্যালুটা পেয়ে যাব। তো তাহলে শুরু করি। তো আমি এই u1 এর দিক বরাবরে r1 এর উপাংশ নিচ্ছি, তাহলে আসবে হচ্ছে r1 cos থিটা ইজ ইকুয়াল টু u1 এবং u1 এর সাথে নিজের দিকের অ্যাঙ্গেল যেটা সেটা। তো u1 এর সাথে নিজের দিকে u1 এর অ্যাঙ্গেলটা কত আসবে, এর দিকেই অ্যাঙ্গেলটা আসবে 0 ডিগ্রি, তার মানে আমি লিখতে পারি u1 cos 0। এখন এবার আসবো হচ্ছে u2 এর ক্ষেত্রে। তো u2 এর সাথে অ্যাঙ্গেলটা কত আসবে, যে u2 আর u1 এটার মাঝের অ্যাঙ্গেল কত, এটাই না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে u2 cos থিটা 1। এবার যদি u3 কে নেই তাহলে u3 এর সাথে u1 এর অ্যাঙ্গেলটা কত, এই টোটাল জিনিসটা। তাহলে আমি বলতে পারি যে এই টোটাল জিনিসটা মানে হচ্ছে θ1 প্লাস θ2, এই কারণে লিখলাম হচ্ছে u3 cos θ1 প্লাস θ2। একইভাবে u4 এর ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে u4 is equal to এই যে টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে θ1 আসবে, θ2 আসবে, θ3 ও আসবে। তাহলে u4 is equal to cos θ1 plus θ2 plus θ3। ওকে,
তাহলে আমরা তো আর cos থিটা পেয়ে গেলাম। এবার আর sin থিটার জন্য আর কিছুই না, এই প্রত্যেকটা cos কে আমি হচ্ছে sin করে দিলেই আমার আর sin থিটা চলে আসবে। তাহলে আর sin থিটার ভ্যালু চলে আসলো। এখন আমি যদি স্কয়ার করে যোগ করে দেই তাহলে আমার আসবে আর স্কয়ারের ভ্যালু একটা সার্টেন অ্যামাউন্ট, ওখান থেকে আর এর ভ্যালু চলে আসবে হচ্ছে রুট করলেই। আর যদি আমি এটাকে ধরলাম ইকুয়েশন 1, এটাকে ধরলাম ইকুয়েশন 2, তাহলে আমি যদি ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ভাগ করে দেই তাহলে tan থিটার ভ্যালু একটা আসবে, সেখান থেকে tan ইনভার্স করলেই আমার অ্যাঙ্গেলে চলে আসবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এবার থিওরি শেষ করে ফেললাম। এখন আমরা হচ্ছে ম্যাথ শুরু করব। প্রথম আমার টাইপটা হচ্ছে লঘি। তো এখানে বলেছে যে কোনো একটা বন্দর থেকে একটা জাহাজ উত্তর পশ্চিম দিকে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। তো এখানে যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসছে, তাহলে আমরা একটা দিক ব্যবস্থা নিয়ে নেই। এটার এই বরাবর থাকবে হচ্ছে উত্তর, এই বরাবর হচ্ছে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। তো এখানে বলেছে যে উত্তর পশ্চিম দিকে 15 কিলোমিটার বেগে একজন যাত্রা শুরু করে। তো উত্তর পশ্চিম মানে হচ্ছে উত্তর দিক আর পশ্চিম দিকের একদম ঠিক মাঝ বরাবর। তাহলে এই উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে আমি হচ্ছে যাত্রা শুরু করছি, কারণ উত্তর আর পশ্চিমের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে মাঝ বরাবর গেলে অবভিয়াসলি 45 ডিগ্রি হবে। একইভাবে অন্য একটা স্থান থেকে একই সময়ে একটা জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুরু করে, তাহলে সেম দক্ষিণ দিকের সঙ্গে আর পশ্চিম দিকের সঙ্গে যদি সে মাঝখান দিয়ে যায়, তার মানে সে অ্যাকচুয়ালি কি এদিকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাবে। তাহলে আমার প্রথম গতিপথ হচ্ছে এইটা, সেকেন্ড গতিপথ হচ্ছে এইটা। তাহলে এইখানে আমি বলতে পারি যে এখান দিয়ে হচ্ছে 15 কিলোমিটার বেগে একজন যাচ্ছে আর এখান দিয়ে 12 কিলোমিটার বেগে একজন যাচ্ছে। তো বলেছে যে এদের মধ্যেকার দূরত্ব সর্বোচ্চ কত হলে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারবে, যেখানে তাদের যে মধ্যে যে বেতার যন্ত্রটা আছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 500 কিলোমিটার। তো ধরলাম তারা টি সময় পরে এইখানে আর এইখানে গেল, তাহলে এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে তাদের মধ্যকার ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কত হবে সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 500 কিলোমিটার, মানে ম্যাক্সিমাম 500 কিলোমিটার হলেই তারা হচ্ছে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারবে। তাহলে আমি জানি এখন এটা হচ্ছে 500 কিলোমিটার। তাহলে এখন আমাকে বের করতে হবে এই টি এর ভ্যালুটা, যে কত সময় পর্যন্ত তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে। তো যেহেতু আমি ধরে নিচ্ছি যে টি সময় পর্যন্ত তারা যোগাযোগ রক্ষা করতে পারবে, তাহলে টি সময় হচ্ছে এ যাবে 15টি আর এ যাবে হচ্ছে 12টি। তাহলে এবার এরা যেহেতু ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমি বের করে ফেলতে পারি। এটা 45, এটা 45, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 মাইনাস 45 মাইনাস 45 মানে হচ্ছে এটা চলে আসবে আমার 90 ডিগ্রি। তাহলে আমি যদি লব্ধির ফর্মুলা ইউজ করে ফেলি তাহলে আমরা লিখতে পারি √15t হোল স্কয়ার প্লাস 12t হোল স্কয়ার প্লাস 2 ইনটু 15t ইনটু 12t cos 90 ইজ ইকুয়াল টু 500। তাহলে এখান থেকে আমরা সলভ করে t এর ভ্যালু পাই হচ্ছে 500 বাই √225 প্লাস 144, এখান থেকে t এর ভ্যালু চলে আসবে 26.02 আওয়ার। তার মানে তারা 26.02 ঘন্টা পর্যন্ত নিজেদের মধ্যে যোগাযোগটা রক্ষা করতে পারবে। পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে বলেছে পরস্পর লম্বভাবে মিলিত দুইটা রেলপথের একটার উপর দিয়ে ঘন্টায় 30 কিলোমিটার বেগে সকাল 10টায় একটা ট্রেন অতিক্রম করে, অন্যটা পথে একটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে বিকাল 3টায় হচ্ছে জংশনে পৌঁছায়। এদের মধ্যে কখন দূরত্ব ক্ষুদ্রতম ছিল এবং ক্ষুদ্রতম দূরত্বটা বের করতে হবে। তো একজন হচ্ছে 10টার দিকে এইখান থেকে চলে যায় আর একজন হচ্ছে 3টায় এইখানে হচ্ছে পৌঁছায়, ঠিক আছে। তো একজন 10টার দিকে যদি চলে যায় তাহলে 10টা থেকে যদি আমি সময়টা কাউন্টিং শুরু করি তাহলে ওর আসতে অ্যাকচুয়ালি সময় লেগেছিল কতক্ষণ, 10টা থেকে 3টা মানে অ্যাকচুয়ালি আমার 2 ঘন্টার ওদিকে 3 ঘন্টা মানে টোটাল 5 আওয়ার। তার মানে এই ট্রেনটার এইখানে পৌঁছাতে সময় লেগেছিল হচ্ছে 5 ঘন্টা। তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব আমি এখান থেকে বের করে ফেলতে পারি না, যে 40 ইন্টু হচ্ছে 5 অর্থাৎ 200 কিলোমিটার টোটাল দূরত্ব। এখন আমাকে বলেছে যে তাদের মধ্যেকার কখনকার দূরত্বটা সবচেয়ে কম ছিল। তো আমি ধরে নিচ্ছি যখন টি সময় যাওয়ার পরে মানে এই
10টার দিকে যে ট্রেনটা ছেড়ে যাচ্ছিল সেই ট্রেনটা যখন টি সময় গেল তখন তাদের দূরত্বটা ক্ষুদ্রতম ছিল। তো সে যতক্ষণে টি সময় যাবে ততক্ষণে সে কিন্তু টি সময় সামনে আগাবে। ধরলাম যে টি সময় সামনে এতটুকু আগিয়েছে, তাহলে এইটুকু হচ্ছে আমার 40t। তাহলে টোটালটা বের করে ফেললাম 200 কিলোমিটার, আর এইটুকু বের করলাম 40t। তাহলে এইটুকু কত আসবে? 200 মাইনাস 40t। তো তাদের ন্যূনতম দূরত্বটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি যে তাদের ন্যূনতম দূরত্ব হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা, অর্থাৎ এইটা। তো আমাকে তাহলে বের করতে হবে এই ন্যূনতম দূরত্বটা কত, আর এখানে চাইতে মানে এই ন্যূনতম দূরত্বটা তাদের কোন সময় ছিল। তো যেহেতু এই 5 ঘন্টা আর 200 কিলোমিটার আমরা আগেই বের করে ফেললাম, এটাই আমরা প্রথমে করেছিলাম যে টোটাল টাইম হচ্ছে 5 আওয়ার, তাহলে দূরত্বটা হচ্ছে 200 কিলোমিটার। তাহলে এখন টি সময়ে আমি এইটা পেলাম 30t আর এটা পেলাম হচ্ছে 200 মাইনাস 40t। তাহলে এখানেও যদি আমি এখন লব্ধির ফর্মুলা ইউজ করি তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি, কারণ এখানে বলেই ছিল যে পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটা ট্রেন। তাহলে সেখান থেকে আমরা লব্ধির ফর্মুলা ইউজ করে একটা সুন্দর ইকুয়েশন পেয়ে যাই যে ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে এইটা। তো এখন এই দূরত্বটা ক্ষুদ্রতম হতে হবে, তাই না? তো আমরা এখন এই দূরত্বটার মধ্যে একটা পূর্ণবর্গ ইকুয়েশন নিয়ে আসার চেষ্টা করবো। তো পূর্ণবর্গ কেন আনবো সেটা আমরা একটু পরেই বুঝতে পারি। তো তাহলে এখান থেকে আমরা পূর্ণবর্গ ইকুয়েশন আনলে আমরা পাই এইটা, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 100 ইন্টু 5t মাইনাস 16 হোল স্কোয়ার প্লাস 144। এখন এইটা তো ছিল ক্ষুদ্রতম দূরত্ব, তাই না? তো ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে এই টোটালটার ভ্যালু আমাকে মিনিমাম আনতে হবে। তো এইখানে প্রত্যেকটাই তো কনস্ট্যান্ট, 100 কনস্ট্যান্ট, 144 ও কনস্ট্যান্ট, খালি ভ্যারিয়েবল আছে হচ্ছে এই পার্টটুকু। তাহলে এই পার্টটুকুর লোয়েস্ট ভ্যালু কত হতে পারবে? 0, কারণ যেহেতু স্কোয়ার টার্ম আছে। তাহলে এই পার্টটুকু যদি লোয়েস্ট ভ্যালু 0 হয় তাহলে আমি ধরে নিচ্ছি এটার ভ্যালু 0ই আসবে। তো 0 বসিয়ে আমি পাই হচ্ছে t এর ভ্যালু হচ্ছে 16/5। এই কারণে আমরা বলতে পারবো যে মিনিমাম টাইমটা হচ্ছে 16/5, যে এত আওয়ার পরে তাদের দূরত্বটা ক্ষুদ্রতম ছিল। তাহলে এই এত আওয়ারটা যদি আমি এখন এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমি ক্ষুদ্রতম দূরত্বটাও পেয়ে যাব, যে ক্ষুদ্রতম দূরত্বটা আসবে হচ্ছে 120 কিলোমিটার। অর্থাৎ এই ডিসটেন্সটা আসলে তাদের 120 কিলোমিটার হবে, যেটা মিনিমাম। এবং এই মিনিমাম ডিসটেন্সে তারা থাকবে তখনই যখন তাদের টাইমটা হবে হচ্ছে 16/5 আওয়ার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। এর পরের ম্যাথে বলেছে যে দুইটা গাড়ি একই সময় এ এবং বি বিন্দুতে যাত্রা শুরু করে। প্রথম গাড়িটা হচ্ছে 20√3 কিলোমিটার বেগে চলছে। এদের গতিপথ এ বি এর সঙ্গে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে আছে। এ বি ইকুয়াল টু 40 কিলোমিটার হলে তারা কতক্ষণ পর মিলিত হবে? তাহলে একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজের এটা হচ্ছে এ বি, এর সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রথম গাড়িটা এদিকে যাচ্ছে হচ্ছে 20√3 কিলোমিটার বেগে, আর এই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 40 কিলোমিটার। তো আমি ধরে নিচ্ছি যে তারা টি সময় পরে মিলিত হবে। তাহলে এই দূরত্বটার সঙ্গে টি গুণ করে দিলে আমার এখন এটাও দূরত্বের মধ্যে চলে আসলো, আর এখানেও দূরত্ব দেওয়াই আছে। এখন এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটা হবে 90 ডিগ্রি। তাহলে এখন এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি যদি সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বলতে পারি 40 ডিভাইডেড বাই sin 90 ইজ ইকুয়াল টু 20√3 ডিভাইডেড বাই sin 60। এটা কিভাবে হলো? এই যে এইখানে ছিল হচ্ছে 20√3 ইনটু t বাই এটার অপোজিট দিকের অ্যাঙ্গেল sin 60, আর এখানে ছিল হচ্ছে 40 আর বাই এর অপোজিট দিকের অ্যাঙ্গেল হচ্ছে sin 90। তাহলে এখান থেকে আমি t এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারি। এটা এখান থেকে t এর ভ্যালু আসছে হচ্ছে আমার 1 আওয়ার। তার মানে তারা 1 ঘন্টা পরে মিলিত হবে। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এবার পরেরটায় যাই। এই ম্যাথে আমাকে বলেছে যে একটা ইলেকট্রনকে একটা সরলরেখা বরাবর 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে সঞ্চালন করা হলো। 3 সেকেন্ড পরে ইলেকট্রনটাতে 4 কিলোমিটার পার সেকেন্ড বেগ লম্বভাবে দেওয়া হলো। তো আমাকে বের করতে হবে যাত্রা শুরুর 5 সেকেন্ড পরে সেটা অতিক্রান্ত দূরত্বটা কত। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা সরলরেখা, এখানে হচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রনটাকে সঞ্চালন করা হলো। সে এই দূরত্বটা যায় হচ্ছে 3 সেকেন্ডে, তারপরে তাকে এইখানে হচ্ছে 4 কিলোমিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বেগটা দেওয়া হয়। তো এরপরে বাকি দূরত্বটা সে যায় হচ্ছে লব্ধি বেগে, কারণ এখন কিন্তু আর তার 3 কিলোমিটার পার সেকেন্ড বেগটা নাই। তো লব্ধি বেগে সে তাহলে যদি যায় তাহলে লব্ধি বেগটা আমাকে বের করে ফেলতে হবে। তাহলে লব্ধি বেগটা হবে হচ্ছে এইটা, আর যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে লব্ধি বেগ আসবে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5। আমার লব্ধি বেগ হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড। তো
তাহলে লব্ধি বেগে সে কত সময় ধরে যাবে? তো সে এখানে গিয়েছিল 3 সেকেন্ড ধরে, টোটাল টাইম হচ্ছে 5 সেকেন্ড, তাহলে লব্ধি বেগে যাবে হচ্ছে 2 সেকেন্ড, তার মানে সে 5 কিলোমিটার বেগে 2 সেকেন্ড গিয়েছিল। তো এখন আমাকে বের করতে হবে যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার ডিসটেন্সটা কত। তো চলো শুরু করে ফেলি। তো এখন আমরা জানি যে সে 3 কিলোমিটার বেগে গিয়েছিল 3 সেকেন্ড, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে 3 ইন্টু 3 অর্থাৎ 9 কিলোমিটার। আর এইটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে গিয়েছিল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে 5 ইন্টু 2 অর্থাৎ 10 কিলোমিটার। তাহলে আমার দূরত্বটা বের করতে হবে হচ্ছে এইটা, যেখানে এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 10। তো আমি যদি এইটুকু আর এইটুকু বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি সুন্দর মতো পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। তো আমার এইটা বের করার জন্য এই অ্যাঙ্গেলটা জানা দরকার। তো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব? তো আমরা ধরে নিই লব্ধির সাথে এর অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। এখন এই 10 কিলোমিটারটাকে এই বরাবর উপাংশে যদি ভাগ করে ফেলি তাহলে আমার আসবে 10 cos tan ইনভার্স 4/3। তো tan ইনভার্স 4/3 কে যদি ভাঙায় ফেলি তাহলে আমার আসে 10 cos ইনভার্স, লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে ভূমি বাই অতিভুজ এটা আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6। তাহলে এতটুকু হচ্ছে আমার 6। তারপরে এতটুকু আমার আসবে হচ্ছে 10 sin tan inverse 4/3, that means 10 sin inverse 4/5, তার মানে হচ্ছে 8, তার মানে এতটুকু হচ্ছে 8। তাহলে এই ত্রিভুজটার জন্য আমি পাচ্ছি এতটুকু হচ্ছে 15, তার মানে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8, তাহলে এটা আমাকে বের করতে হবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, অর্থাৎ আমার আসতেছে হচ্ছে 289 রুট, দ্যাট মিন্স হচ্ছে 17। তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে আমার 17 কিলোমিটার। তাহলে 5 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে নদী, নৌকা এবং স্রোত। তো নদী, নৌকা এবং স্রোতের ম্যাথ করার আগে আমাকে তাহলে বুঝতে হবে যে কখন হচ্ছে স্রোতের সাথে যদি যাই আর কখনো যদি স্রোতের বিপরীতে যাই তাহলে আমরা বেগটা কিভাবে ক্যালকুলেট করব। তো যদি আমরা স্রোতের সাথে যাই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্রোতের অনুকূলে। সেই ক্ষেত্রে আমার টোটাল বেগটা হবে হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফল। আর যদি নৌকার বেগ এর বিপরীত দিকে স্রোত প্রবাহিত হয়, অর্থাৎ আমি যদি স্রোতের বিপরীত দিকে যাই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিকূলে। ধরা যাক নৌকার বেগ গেল ডান দিকে, স্রোতের বেগ গেল বাম দিকে, এটাও প্রতিকূল, যেমন এটা। আর যদি নৌকার বেগ গেল বাম দিকে, স্রোতের বেগ গেল ডান দিকে, এটা হচ্ছে আমার প্রতিকূল, যেমন হচ্ছে এইটা। তো স্রোতের প্রতিকূলের বেগের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে আমাকে যদি সামনে আগাইতে হয় তাহলে নৌকার বেগটা বড় হইতে হবে, এবং তখন লব্ধি বেগটা আসবে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন এই নদী নৌকার ম্যাথ করার সময় আমরা হচ্ছে দুইটা কেস খুব বেশি সময় কনসিডার করি। একটা হচ্ছে আমার ন্যূনতম দূরত্ব, একটা হচ্ছে আমার ন্যূনতম সময়। তাহলে চলুন তাহলে দেখে নেওয়া যাক এগুলা কি। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। তো সর্বনিম্ন দূরত্ব যদি হয় তাহলে আমরা বলতে পারি যে একটা নদীর সবচেয়ে ছোট দূরত্বটা হচ্ছে সেটার প্রস্থটা। এই কারণে সর্বনিম্ন দূরত্ব হবে সবসময় নদীর প্রস্থ। তো আমি এই সর্বনিম্ন দূরত্বটাই অতিক্রম করতে চাই। তার মানে আমাকে এমন একটা ভাবে সিস্টেম করতে হবে যাতে করে আমার বেগটাই এই নদীর প্রস্থ বরাবর থাকে। তো নদীর প্রস্থ বরাবর যদি থাকে তার মানে কি আমাকে নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগটা থাকতে হবে। তো লব্ধি বেগটা তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে? নদীর স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে। আচ্ছা, তো আমাকে এখন যদি আমি ধরে নেই যে যেহেতু লব্ধির সঙ্গে কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তো লব্ধির সঙ্গে কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে আমি তো এখন বলতে পারি যে tan 90 ইজ ইকুয়াল টু হচ্ছে ফর্মুলাটা। তো ফর্মুলাটা কি ছিল? যার সঙ্গে অ্যাঙ্গেল নিচে খালি থাকে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে স্রোতের বেগের সঙ্গে, তার মানে ভি খালি থাকবে। তাহলে আমার আসবে হচ্ছে ইউ সাইন আলফা প্লাস ইউ কজ আলফা। tan 90 এর ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে 1/0 ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। তো এটা যদি আগুণন করে দেই তাহলে এখান থেকে আমরা পাই যে কজ আলফা, ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এখান থেকে আমরা পাই হচ্ছে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ এটা। এখন বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ তো পেয়ে গেলাম, এবার তাহলে লব্ধি বেগটা বের করে ফেলি। তো লব্ধির ফর্মুলা আমার কি ছিল? যে w ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। তো কজ আলফার ভ্যালু আসছে আমার মাইনাস ভি বাই ইউ। তাহলে এটা বসাই দেই, তাহলে আমার আসে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সর্বনিম্ন দূরত্বে যেতে হলে আমার লব্ধি বেগটা আসবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই কারণে এটা বেগটা আসলো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর এই বেগটা তো কনস্ট্যান্টলি থাকবে, তাই না? তো আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি, তাহলে এস হচ্ছে যদি আমি নদীর প্রস্থ ধরে নেই আর ভিটা এখন লব্ধি বেগটা ধরে নেই, তাহলে আমি টি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ডি বাই হচ্ছে ভি, তার মানে নদীর প্রস্থ ডিভাইডেড বাই লব্ধি বেগটা। তাহলে এইভাবে আমরা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কেসটা কনসিডার করতে পারি। এবার আমরা শিখবো হচ্ছে সর্বনিম্ন সময়। তো সর্বনিম্ন সময়ে যদি যেতে হয় তাহলে আমি হচ্ছে একদম নদীর প্রস্থ বরাবর যাত্রা শুরু করব। তাহলে লব্ধি বেগটা হবে তখন এমন ভাবে যেটাতে আমার নিজের বেগও থাকবে এবং স্রোতও আমাকে হেল্প করবে। তাহলে আমার কি হলো, বেগটা বেড়ে গেল না? এই কারণে বেগটা যেহেতু এখানে বেড়ে যায়, এই কারণে আমরা সবচেয়ে কম সময় নদীটা পার হতে পারি। তো এই ক্ষেত্রে আমার নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা হয় এই জন্য 90 ডিগ্রি। যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি বেগ তো অবভিয়াসলি কজ আলফার ভ্যালু 0 হয়ে গিয়ে হবে হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আর সর্বনিম্ন সময়টা এই কারণে হবে হচ্ছে নদীর প্রস্থ ডিভাইডেড বাই হচ্ছে নৌকার বেগ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ম্যাথগুলো ইজিলি করতে পারবো। তো আশা করি সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন দূরত্বের কেসটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার আমরা ম্যাথ করে ফেলি একটা। তো এই ম্যাথে বলেছে যে 250 মিটার প্রশস্ত একটা নদীতে 3 কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোত আছে। তার মানে হচ্ছে আমাকে ডি এর ভ্যালু দেওয়া 250 মিটার আর ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে 3 kmph। আমাকে বলেছে 6 কিলোমিটার বেগে একটা নৌকা সর্বনিম্ন কত সময় নদীটা পাড়ি দিতে পারবে। তাহলে ইউ দেওয়া হচ্ছে 6 kmph। তো আমাকে বলেছে যে সর্বনিম্ন সময়, তাই না? তো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমার টি ইজ ইকুয়াল টু কত আসে, নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ। তো নদীর প্রস্থ হচ্ছে 250, এটা কিন্তু মিটারে, এটা হচ্ছে কিলোমিটারে। তাহলে এটাকে আমি যদি কিলোমিটারে নিয়ে যাই ডিভাইডেড বাই 6 করলেই কিন্তু আমার অ্যান্সারটা আওয়ারে চলে আসবে। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 1/24 আওয়ার। তাহলে এত সময়ে তারা হচ্ছে সবচেয়ে কম সময় হবে এবং এই সময় তারা নদীটা পাড়ি দিতে পারবে। পরটায় যাই। তো এর পরের ম্যাথটায় বলেছে 1 কিলোমিটার প্রশস্ত একটা নদী 2 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। তার মানে হচ্ছে আমাকে ডি এর ভ্যালু দেওয়া এখানে হচ্ছে 1 কিলোমিটার আর এখানে ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তো আমাকে বলেছে একজন সাঁতারু 4 কিলোমিটার বেগে কত কোণে যাত্রা করলে অপর পারে পৌঁছাতে পারবে। তো অপর পারে হচ্ছে ডিরেক্ট সে যাবে, মানে বরাবর অপর পারে, কিন্তু মানে এইখান থেকে যাত্রা শুরু করলে সে ডিরেক্ট এখানে যেতে চায়। তাহলে এই ডিসটেন্সটা কি আমার সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্বে যদি যেতে হয় তাহলে আমাকে আলফার ভ্যালু কত আসবে, আলফা ভ্যালু ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তার মানে হচ্ছে cos ইনভার্স মাইনাস 2 বাই হচ্ছে 4, দ্যাট মিন্স cos ইনভার্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা আরো একটা সিদ্ধান্ত নিতে পারি, যদি আমার স্রোতের বেগ সাঁতারুর বেগ বা নৌকার বেগের অর্ধেক হয় তাহলে কিন্তু আমরা অলওয়েজ 120 ডিগ্রি কোণে যাত্রা করলেই সর্বনিম্ন দূরত্বে নদীটা পাড়ি দিতে পারবো। বা যদি নৌকার বেগ বা সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয় তাহলে 120 ডিগ্রি কোণে যাত্রা করলে আমরা সর্বনিম্ন দূরত্বে নদীটা পাড়ি দিতে পারবো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, আমাদের প্রায় ডিইউতে এই কোশ্চেনটা আসে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই এবার। এরপরের ম্যাথে বলেছে একজন সাঁতারু নদীটা আড়াআড়ি ভাবে পারাপার হতে টি1 সময় লাগে আর একই দূরত্ব তীর বরাবর যেতে তার টি2 সময় লাগে। তো আড়াআড়ি ভাবে পারাপার মানে হচ্ছে সে নদীটাকে হচ্ছে এই বরাবর একবার যাবে আর এই বরাবর একবার আসবে। তাহলে এই সময়টা হচ্ছে টোটাল টি1। তো আড়াআড়ি ভাবে যদি সে নদী পারাপার হতে চায় তার মানে সে অবভিয়াসলি লব্ধি বেগে যেতে হবে। তো লব্ধি বেগে যদি যেতে চায় তাহলে লব্ধি বেগটা আমার কত সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে এই দিক দিয়ে যখন সে যাবে তখন সে ধরো এই বরাবর যাত্রা করলো, স্রোতটা ছিল এই বরাবর, তার মানে এটা হচ্ছে আমার তখন লব্ধি বেগটা, তাহলে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আর যখন সে এদিকে আসছে তখন কিন্তু স্রোতের বেগটা এই দিকেই আছে আর তাকে তার মানে এই বরাবর যাত্রা করতে হবে, তাহলে সেম তখনও কিন্তু এই সেম বেগটাই থাকছে। তার মানে আমার বেগটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। তাহলে যদি সে একবার যায় আবার সে একবার আসে তাহলে সে এই দূরত্বটা কয়বার অতিক্রম করবে, 2 বার। তো এটাকে যদি আমি ধরে নিই হচ্ছে ডি, তাহলে দূরত্বটা কত হচ্ছে আমার 2d। তাহলে আমার টি ইজ ইকুয়াল টু আসছে
বা t1 ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে 2d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে একটা পার্ট কিন্তু শেষ। এবার আমাকে বললো সে সেম দূরত্বটা তীর বরাবরে যদি পার হয়, তাহলে এইটা হচ্ছে আমার নৌকাটার রাস্তাটা তীর বরাবর। তো সে এই ডি দূরত্ব একবার এখানে যাবে, আবার ডি দূরত্ব একবার এখানে আসবে, ঠিক আছে। তো স্রোতের বেগটা যদি এই বরাবর থাকে, তো যখন সে এই ডান দিকে যাবে তখন সে স্রোতের দিকে যাচ্ছে না, তো তখন আমার বেগটা কি আসবে, ইউ প্লাস ভি। তো তখন আমার সময়টা কি আসবে, ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। আর যখন সে এইদিকে আসবে তখন আমার স্রোতটা ছিল ডান দিকে, তাহলে তখন কিন্তু আমার বেগটা হয়ে যাবে কি ইউ মাইনাস ভি। তখন সময়টা কি আসবে, টি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। তাহলে টোটাল সময়টা অ্যাকচুয়ালি কি, এটার যোগফল। তার মানে টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি প্লাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। তাহলে ডি কমন নিলে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে ভিভি কারা চলে যায়, তাহলে আমার থাকছে 2du ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখন যদি আমি t1 is to t2 করি, তাহলে আমার আসবে হচ্ছে 2d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2du। তাহলে 2d 2d কাটা চলে যায়, নিচে থাকে হচ্ছে ইউ আর উপরে থাকে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তার মানে হচ্ছে t1 is to t2 is equal to হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার is to হচ্ছে ইউ। এটা আমরা হচ্ছে মনে রাখার চেষ্টা করব, যদি এখান থেকে কোনো অবজেক্টিভ দেয় যে আড়াআড়ি ভাবে পারাপার হওয়ার ক্ষেত্রে নৌকার বেগ স্রোতের বেগ দিয়ে দিল, তখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারি যে আসলে কত বেগে বা কত অনুপাতে তাদের সময়টা আসবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের সঙ্গে কিন্তু আমরা সবাই ফ্যামিলিয়ার। তো আমরা সবাই তো কম বেশি বাসে চলাচল করেছি, তাই না? বাসে যখন আমরা চলাচল করি, ধরা যাক আমার বাসটা এইদিকে যাচ্ছিল, তো আমার ঠিক সামনে থেকে একটা বাস এভাবে আসছে। তো তাদেরকে যখন সামনে থেকে আসে তখন কিন্তু খুব দ্রুত মনে হয় না, বাট যখনই সে আমার পাশ দিয়ে চলে যায় তখন মনে হয় হঠাৎ করে তার বেগটা অনেক বেশি বেড়ে গেল। এটা কেন হয়? এটার কারণটাই হচ্ছে এখানে আপেক্ষিক বেগ কাজ করে। তো আপেক্ষিক বেগ মানে হচ্ছে আমার সাপেক্ষে তার বেগটা। তো আমি কিন্তু এখানে এক মিনিমাম ধরা যাক 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিলাম, আর সেও ধরা যাক 50 কিলোমিটার পার আওয়ার বেগে আসছিল, ঠিক আছে। তো যখনই সে আমার বিপরীত দিকে যাওয়া শুরু করলো, তখন আমার সাপেক্ষে তার বেগটা হয়ে যাবে 50 প্লাস হচ্ছে 50, অর্থাৎ 100 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমার কাছে মনে হবে সে আমার ডাবল বেগে যাচ্ছে, কারণ আমি তো সামনে আগায় যাচ্ছি, সেও পিছন দিকে আগায় যাচ্ছে। তার মানে আমার একটা ডিসপ্লেসমেন্টের জন্য তার কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই কারণে আমার কাছে মনে হয় তার বেগ অনেক বেশি বেড়ে গেল। এই ফেনোমেনাটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগটা আমরা আসলে বের করি কিভাবে? তো আমরা যার সাপেক্ষে বেগটা বের করতে চাই তার বেগটাকে আমরা স্থির করে ফেলি। তো তার বেগটা যদি আমি স্থির করে ফেলি, তার মানে তাকে সে যেদিকে যাচ্ছিল তার ঠিক অপোজিট সাইডে তার বেগটা আমাকে নিতে হয়। তো এই কারণে যখন আমার সাপেক্ষে এইটার বেগ আমি বের করতে চাচ্ছিলাম, তো আমার বেগটাকে স্থির করার জন্য আমাকে এই বরাবরই 50 কিলোমিটার পার আওয়ার বেগটা নিতে হলো। তো বাসটাও তো এই বরাবর যাচ্ছিল 50 কিলোমিটার পার আওয়ার বেগে। এই কারণে এদের দুইটাকে আমরা যোগ করে ওই বাসের বেগটা আমরা পেলাম হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি যারই আপেক্ষিক বেগ বের করতে চাই, যার সাপেক্ষে বের করব তাকে আমি স্থির করে দিব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা। চলুন তাহলে এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে একটা লোক 3 কিলোমিটার পার বেগে যদি হাঁটে, তাহলে বৃষ্টি উল্লম্ব ভাবে পড়ে বলে তার কাছে মনে হয়। বৃষ্টির প্রকৃত বেগ যদি 3√2 কিলোমিটার হয়, তাহলে প্রকৃত দিকটা আমাকে বের করতে হবে। তো যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমার কাছে এখন লব্ধি বেগ, ঠিক আছে। তো লোকটা হাঁটতে ছিল হচ্ছে 3 কিলোমিটার পার বেগে, তাহলে আমি ধরে নেই যে লোকটা হাঁটছিল হচ্ছে এইদিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বৃষ্টিটা তার কাছে মনে হচ্ছে যে এই বরাবর পড়ছে। তো আমি যেদিকে যাচ্ছি তার সাপেক্ষে তো বৃষ্টি পড়ছে, তাই না? তার মানে এটাকে আমি যদি সাপেক্ষে ধরে নেই, তার মানে হচ্ছে এটাকে আমি ওদিকে ঘুরাই দিব। তার মানে এখন 3 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে এখানে আছে, আর এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ভি, ঠিক আছে। তো
তো আমি এখন তাহলে লব্ধি বেগটা বের করে ফেললাম, যেটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে আমার একটা বেগ। এখন আমাকে বলে দিয়েছে বৃষ্টিটার প্রকৃত বেগ হচ্ছে 3√3 কিলোমিটার। তাহলে 3√3 কিলোমিটার তাহলে এইদিকে কোনো এক জায়গাটায় হবে, যেহেতু লব্ধিটা মাঝখানে আছে সামান্তরিক রুল অনুযায়ী। তাহলে আমি ধরে নেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 দেওয়া আছে, যেহেতু উলম্বভাবে পড়ছে, আর এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নেই। তাহলে এখন অংশকের ফর্মুলা ব্যবহার করি, তাহলে আমি বলতে পারি না যে 3/sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3√3 ডিভাইডেড বাই হচ্ছে sin 90, মানে এইটা এইটা ডিভাইডেড বাই sin এই অ্যাঙ্গেল, এইটা ডিভাইডেড বাই sin এই অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 3√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স 1/√3, অর্থাৎ আমার থিটার ভ্যালুটা আসছে 35.26। তার মানে এতটুকু অ্যাঙ্গেল আমার আসলো 35.26। তাহলে লোকটার বেগের সাথে বা লোকটার বেগের দিকের সাথে বৃষ্টিটা তাহলে পিছন দিকে পড়ছিল কত অ্যাঙ্গেলে, মানে এইটার সাথে কত অ্যাঙ্গেলে পড়বে, 90 মাইনাস এইটা। তার মানে তার লোকটার বেগের দিকের সাথে বৃষ্টির অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 মাইনাস 35.26, অর্থাৎ 54.73। তার মানে বৃষ্টিটার প্রকৃত দিক হচ্ছে এত ডিগ্রি। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এই সঙ্গে আপেক্ষিক বেগের টপিকটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এবার আমরা শুরু করব হচ্ছে গতির সূত্র দিয়ে। তো গতির সূত্রগুলোর সাথে আমরা কম বেশি সবাই ফ্যামিলিয়ার। তো এখানে হচ্ছে আমরা সূত্রগুলোকে জাস্ট একবার রিক্যাপ করছি, যে যদি আমাকে কখনো শেষ বেগ বের করতে দেয়, শেষ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আদি বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, এফ কে আমরা ত্বরণ হিসেবে লিখছি এখানে, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর টি হচ্ছে অতিবাহিত সময়। তাহলে আমরা বলতে পারি সমত্বরণের জন্য v is equal to u plus ft, s is equal to ut plus half ft square, v square is equal to u square plus 2fs। আর যদি মন্দন হয় তাহলে এই সব ক্লাসগুলো হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে, u minus ft minus half ft square minus 2fs। তাহলে এই ফর্মুলাগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এছাড়াও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আমাকে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলে। তো s টিথ is equal to u plus half f 2t minus 1, এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। চলুন তাহলে ম্যাথ শুরু করে ফেলি। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে আপেক্ষিক গতি সংক্রান্ত সমস্যা, অর্থাৎ কোনো একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর গতি যদি দেওয়া থাকে তাহলে সেই ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি। তো প্রথম ম্যাথ এখানে বলেছে যে একটা সাইকেল আরোহী একটা ইঞ্জিনের 84 মিটার পিছন থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে তার দিকে যাত্রা শুরু করলো। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে ইঞ্জিনটা, এইটা দূরত্বটা হচ্ছে 84, তার পিছনের থেকে সে 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। ইঞ্জিনটা একই সাথে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলে আমাকে বের করতে বলে তারা কখন মিলিত হবে, দুইটা উত্তরের কারণ ব্যাখ্যা করতে বলতে। তো ধরে নিচ্ছি যে তারা টি সময় পরে মিলিত হবে। তারা টি সময় পরে এই ইঞ্জিনটা যাবে কি, s is equal to ut plus half ft square। তো যেহেতু স্থির অবস্থায় থাকা এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে s is equal to half into 2 into t square, that means t square। আর সাইকেল আরোহীর জন্য টি সময়ের যাত্রাটা কতটুকু হবে, 20 t, কারণ এটা সমবেগ ছিল, তাহলে s is equal to vt। তাহলে এই সাইকেল আরোহীকে সে 84 মিটার অতিক্রম করে তারপরে এর অতিক্রান্ত দূরত্বটা যেতে হবে না, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে 20t is equal to হচ্ছে t square plus 84। তাহলে এখান থেকে পাই t square minus 20t plus 84 is equal to 0। তাহলে এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমরা t এর ভ্যালু পাবো দুইটা, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে t এর দুইটা ভ্যালু আসছে 14 আর 6, অর্থাৎ তারা দুইবার মিলিত হবে, একবার 6 সেকেন্ড পরে, একবার 14 সেকেন্ড পরে। কারণ এখন দুইটা বার কেন মিলিত হচ্ছে, তো যদি আমরা দেখি প্রথমে 6 সেকেন্ডে মিলিত হবে, তাই না? তো 6 সেকেন্ড পরে এই ইঞ্জিনের বেগটা কত আসবে, v is equal to 0 plus 2 into হচ্ছে 6, অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তখনও কিন্তু ইঞ্জিনের বেগটা এর কাছাকাছি যায় নাই। তার মানে তখন সাইকেল আরোহী হচ্ছে কেবলমাত্র ইঞ্জিনকে পাস করে সামনে আগায় যাবে। তো এবার সাইকেল আরোহী আস্তে আস্তে সামনে আছে আর ইঞ্জিনটা আছে হচ্ছে পিছনে। তো এরপরে 14 নম্বর সেকেন্ডে গিয়ে ইঞ্জিনটা হচ্ছে সাইকেল আরোহীকে ধরবে। তো 6 নম্বর সেকেন্ডে আসলে সাইকেল আরোহী ইঞ্জিনকে ধরে, আর 14 নম্বর সেকেন্ডে হচ্ছে
ইঞ্জিনটা সাইকেল আরোহীকে আরেকবার ধরে। তো 14 নম্বর সেকেন্ডে গিয়ে ইঞ্জিনের বেগটা সাইকেলের থেকে অনেক বেশি হয়ে যায়, তখন হচ্ছে এই সাইকেলটা আর বেগ তো বাড়ছে না, এই কারণে আর ইঞ্জিনটাকে ধরতে পারে না। এই কারণে হচ্ছে আমার অ্যান্সার 2টা। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটায় বলেছে পি আর কিউ একই সময় এবি সরলরেখা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে। তাহলে এটা নিলাম হচ্ছে এবি সরলরেখা, এইটার এখান থেকে পি যাত্রা শুরু করলো, এখান থেকে হচ্ছে কিউ যাত্রা শুরু করলো। তো পিটা হচ্ছে সমবেগে 20 মিটার পার সেকেন্ড, আর কিউ হচ্ছে সমত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার যাত্রা শুরু করলো, এবং কিউ এর কোনো আদিবেগ নাই। তো আমাকে বললো তারা কোথায় কখন মিলিত হবে এবং মিলিত হবার পূর্বে তাদের দূরত্ব কখন বৃহত্তম হবে। তো আমরা ধরে নেই তারা টি সময় পরে মিলিত হবে। তো টি সময় পরে যদি তারা মিলিত হয়, তাহলে টি সময়ে পি এর অতিক্রান্ত দূরত্ব আসবে হচ্ছে 20t, আর টি সময়ে কিউ এর অতিক্রান্ত দূরত্ব আসবে হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার, তার মানে হচ্ছে 2t স্কোয়ার। তো যেহেতু তারা একই সময়ে যাত্রা শুরু করলো, তার মানে তারা মিলিত হওয়ার দূরত্বটাও সেম হবে, তার মানে 20t ইজ ইকুয়াল টু হচ্ছে 2t স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10t। তাহলে টি স্কোয়ার মাইনাস 10t ইজ ইকুয়াল টু 0। তাহলে টি কমন নিলে t মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 0, টি এর ভ্যালু হচ্ছে 10 সেকেন্ড। তার মানে তারা একবার শুরুতে মিলিত হবে আর হচ্ছে 10 সেকেন্ড পরে মিলিত হবে। এখন আমাকে বলেছে তাদের মিলিত হবার পূর্বে তাদের দূরত্ব কখন বৃহত্তম হবে এবং বৃহত্তম দূরত্বটা আমাকে বের করতে হবে। তো যেহেতু আমাকে এখন বৃহত্তম দূরত্বটা বের করতে হবে, তো ধরে নেই তারা হচ্ছে টি সময় পরে বৃহত্তম দূরত্বে ছিল। তাহলে টি সময়ে তো পি কণাটা আবারও সেই 20টি দূরত্বই যাবে, আর কিউ কণাটা হচ্ছে 2t স্কয়ার দূরত্ব যাবে। তাহলে এখন বেশি কোনটা সেটা আমাকে জানতে হবে। তো যেহেতু পি কণাটার শুরুর দিকে বেগই ছিল 20 মিটার পার সেকেন্ড, তার মানে সে কিন্তু একটা লিডে থাকতেছে। এই কারণে হচ্ছে পি কণাটার বেগটা হবে বেশি বা দূরত্বটা অতিক্রান্ত হবে বেশি, সেই তুলনায় কিউ কণাটা অতিক্রান্ত দূরত্বটা কম হবে। তাহলে এটা ইকুয়াল টু আমি বৃহত্তম দূরত্ব ডি ধরে নিই। তাহলে এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে আমি পাই হচ্ছে 10t মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। এখন এটাকে আমরা একটা পূর্ণবর্গ রাশিতে কনভার্ট করে ফেলবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু টি মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমরা পাই 2 ইন্টু 25 মাইনাস 5 মাইনাস টি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। তো এই রাশিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এই পার্টটার ভ্যালু হবে হচ্ছে 0, কারণ এটা বাদ দিতে হচ্ছে। তাহলে এই পার্টটাকে ভ্যালু যদি 0 বসাই দেই, তার মানে আসে 5 মাইনাস টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে তাদের মধ্যবর্তী দূরত্বটা হবে বৃহত্তম, আর বৃহত্তম দূরত্বটা হবে টি ইজ ইকুয়াল টু 5 এখানে বসাই দেই। তাহলে আমার আছে 2 ইনটু 25 ইকুয়াল টু ডি, দ্যাট মিন্স ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 50 মিটার। তার মানে আমার পি আর কিউ কণার মিলিত হবে হচ্ছে 10 সেকেন্ডে, 5 সেকেন্ডে তাদের মধ্যকার দূরত্ব বৃহত্তম হবে এবং বৃহত্তম দূরত্ব হচ্ছে আমার 50 মিটার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরের ম্যাথে বলেছে একটা বাস স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা শুরু করার সাথে সাথেই পিছন থেকে 40 মিটার দূরে 23 মিটার পার সেকেন্ড বেগে একজন লোক সমবেগে সাইকেল চালাতে শুরু করলো। তারা কখন মিলিত হবে সেটা আমাকে বের করতে হবে। তো যেহেতু তারা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণের সামনের দিকে আগাচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে বাসের টি সময় পরে অতিক্রান্ত দূরত্বটা হবে হচ্ছে 6 টি স্কোয়ার ইন্টু হচ্ছে হাফ, কারণ সে তো স্থির অবস্থায় ছিল, তাহলে ইউ এর ভ্যালু 0, আর আমি ধরে নিচ্ছি টি সময় পরে তারা মিলিত হবে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3t স্কোয়ার। একইভাবে যেহেতু পিছন থেকে সাইকেল আরোহী 23 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, তাহলে টি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 23t। তো সাইকেল আরোহীকে তো এই 23t দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এই 3t প্লাস হচ্ছে 40 মিটারটা না, কারণ তাকে তো বাসের মাঝের দূরত্বটা অতিক্রম করে সামনে আগাতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 3t স্কয়ার প্লাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 23t। তাহলে 3t স্কয়ার মাইনাস 23t প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে t এর ভ্যালু হচ্ছে 5 আর হচ্ছে 8/3, তার মানে তারা হচ্ছে দুইবার মিলিত হবে। পরটায় যাই। তো পরটায় বলেছে একজন যাত্রী 120 মিটার সামনে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে একটা বাসকে ছাড়তে দেখে এবং এটাকে ধরার জন্য সমবেগে দৌড়ানো শুরু করলো। যদি সে 1 মিনিটে কোনো রকম বাসটাকে ধরতে পারে, তাহলে লোকটার বেগ এবং বাসের ত্বরণটা আমাকে বের করতে হবে। তো 120 মিটার সামনে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে বাসটাকে ছেড়ে যেতে দেখলো না, তার মানে এইখানে হচ্ছে বাস, এখানে হচ্ছে যাত্রী, দূরত্ব হচ্ছে 120 মিটার, সে মনে করা যাক সুষম ত্বরণের সামনে আগায় যাচ্ছে, আর তার বেগটা হচ্ছে ধরা যাক ইউ। তো যেহেতু সে কোনো রকমের বাসটাকে ধরতে পারে, তার মানে
শেষ অবস্থানে মানে এই জায়গাটায় ধরা যাক এই টি সময় পরে তারা বাসটাকে তো ধরতে পারলো, তাহলে টি সময় পরে এর বেগ আর এই বাসের বেগটা সমান হয়ে যাবে। তাহলে টি সময় পরে বাসের বেগটা আসবে ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস এফ টি বা ভি ইজ ইকুয়াল টু এফ টি, আর টি সময় পরে ওর বেগটা কিন্তু ইউই থাকবে। তাহলে আমি একটা ইকুয়েশন পাচ্ছি যে ইউ ইজ ইকুয়াল টু এফ টি, আর টি সময় পরে তাদের অতিক্রান্ত দূরত্ব সেম হইতে হবে। তাহলে সে যদি ইউ বেগের সামনের দিকে আগায় যায় তাহলে আমি তার বলতে পারি ইউটি হচ্ছে তার টি সময় পর অতিক্রান্ত দূরত্ব, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে টি সময় পর এর অতিক্রান্ত দূরত্ব আসবে হচ্ছে হাফ এফ টি স্কোয়ার। তো এটার সঙ্গে হচ্ছে তাকে 120 মিটারটা অতিক্রম করতে হচ্ছে, তার মানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 120। তাহলে ইউটি ইজ ইকুয়াল টু এইটা আর ইউটি ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে ইউটি দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে ইউ এর ভ্যালু যদি এখানে বসাই দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে এফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এফ টি স্কোয়ার প্লাস 120। তাহলে এখান থেকে পাচ্ছি যে হাফ এফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 120, তাহলে এফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 240। এখন আমাকে বলে দিয়েছে যে সে 1 মিনিটে কোন রকমের বাসটাকে ধরতে পারে, তাই না? তাহলে আমার কিন্তু টি এর ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 1 মিনিট। তাহলে টি এর ভ্যালু হচ্ছে আমার 1 মিনিট, দ্যাট মিন্স হচ্ছে আমার 60 সেকেন্ড। তাহলে আমি যদি এখন 60 সেকেন্ডটা এখানে বসাই দেই তাহলে f ইজ ইকুয়াল টু হচ্ছে 240 ডিভাইডেড বাই 60 স্কয়ার, সেখান থেকে আমরা f এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর f আর t যদি পেয়ে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি u ইজ ইকুয়াল টু 1/15 ইনটু হচ্ছে 60, দ্যাট মিন্স হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে লোকটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর বাসের ত্বরণ হচ্ছে 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে বুলেটের তক্তার ম্যাথ। তো বুলেটের তক্তার ম্যাথ আমরা অনেকবার করে আসছি, তো এই কারণে আমরা এইবার ম্যাথটাকে একটু অন্যভাবে চিন্তা করব। তো আমরা একটা শর্টকাটে ম্যাথটা করব। তো এই ম্যাথে আমাকে বলছে একটা বুলেট দেয়ালের ভিতরে হচ্ছে 2 ইঞ্চি ঢোকার পরে তার বেগ হচ্ছে অর্ধেক হারায়, তার মানে হচ্ছে হাফ হারায় যায়। তো বুলেটটা দেয়ালের ভিতরে কতটুকু ঢুকবে সেটা আমাকে বের করতে হবে, তার মানে কতটুকু ঢোকার পরে তার বেগ আসলে 0 হবে সেটা আমাকে বের করতে হবে। তো শর্টকাটটা হচ্ছে যদি কোনো বুলেট s ইঞ্চি ঢোকার পরে 1/n অংশ বেগ হারায় তাহলে বুলেটটা যদি আর x দূরত্ব গিয়ে থেমে যায় তাহলে আমি বলতে পারি যে x is equal to s divided by n square minus 1। তাহলে এখানে অর্ধেক বেগ হারায়, তার মানে অর্ধেক 1/n অংশ বেগ হারায় যাচ্ছে, তাহলে 1/n is equal to half, তার মানে হচ্ছে n is equal to 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে s এর ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে 2 divided by 2 square minus 1, তার মানে হচ্ছে 2 divided by 4 minus 1, দ্যাট মিন্স হচ্ছে 2/3। তাহলে এই x এর এককটা হবে s এর এককের মতো, তার মানে এটা হবে হচ্ছে 2/3 ইঞ্চি। তাহলে বুলেটটা আর 2/3 ইঞ্চি যাওয়ার পরে থেমে যাবে, অর্থাৎ সে আর 2/3 ইঞ্চি ভিতরে ঢুকবে। ওকে, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরেরটায় যাই। এই মাত্র আমাকে বলেছে একটা বুলেট তক্তাটা ভেদ করলে তার বেগের 1/20 অংশ হারায়। যদি আমি ধরে নিই বেগটা শুরু বেগ ছিল u, তাহলে এখন বেগ হবে হচ্ছে v is equal to u minus u/20, দ্যাট মিন্স হচ্ছে 19/20 u। তো প্রতিরোধ ক্ষমতা সম হলে সে থামবার পূর্বে কয়টা তক্তা ভেদ করতে পারে সেটা আমাকে বের করতে হবে। তো তাহলে প্রতিরোধ ক্ষমতাটা বের করে ফেলি। ফর্মুলা ইউজ করব v square is equal to u square minus 2fs। তো s টাকে এখানে একটা তক্তা দৈর্ঘ্য ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে আমি পাই 2fs is equal to হচ্ছে u square minus v square, that means u square minus 19 square by 20 square u square। তাহলে এখান থেকে পাচ্ছি যে 39/400 u square। এখন আমি ধরে নিচ্ছি যে থামবার পূর্বে হচ্ছে n সংখ্যক তক্তাকে ভেদ করে। তাহলে n সংখ্যক তক্তাকে যদি থামবার পূর্বে ভেদ করে তাহলে একদম শুরু থেকে বের করতে হবে না কয়টা তক্তা ভেদ করবে। তাহলে আমাকে কিন্তু এখানে u এর ভ্যালু u ই থাকবে, v হয়ে যাবে হচ্ছে 0। তাহলে 0 is equal to u square minus 2f n d বা হচ্ছে n s যেটাই ধরি না কেন। তো এখান থেকে আমরা পাচ্ছি যে 2f n d is equal to হচ্ছে আমার u square। তাহলে আমি যদি এখন n এর ভ্যালু বের করতে চাই তাহলে u square divided by 2fd বা হচ্ছে u square divided by 2fs, that means u square divided by 39/400 u square, that means 400 divided by 39 is equal to হচ্ছে 10.25, কাছাকাছি কিছু একটা আসবে। তাহলে সে থামবার পূর্বে অ্যাকচুয়ালি 10টা তক্তা পুরোপুরি ভেদ করতে পারবে, কারণ 10 পয়েন্ট যেহেতু আসছে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের ম্যাথে যাই।
এবার আমরা শিখবো হচ্ছে ক্রমিক সময়। তো এখানে বলেছে কোন একটা কণা সরলরেখা বরাবর সমত্বরণে চলে 5 সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে s t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা ফর্মুলা জানি যে s t ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ f 2t মাইনাস 1। তো সে 5 সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে হচ্ছে s5 ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ f 10 মাইনাস 1। দ্যাট মিন্স s5 is equal to হচ্ছে 7 is equal to u plus 9/2f। তাহলে 7 is equal to u plus 9/2f। এরপরে বলেছে যদি কণাটা সম্পূর্ণ দূরত্বের অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ গতির শেষ সেকেন্ডে অতিক্রম করে, তবে আমাকে বের করতে হবে কণাটা কতক্ষণ ধরে চলছিল এবং আদিবেগটা কত। তাহলে সম্পূর্ণ দূরত্বটা যদি s হয় আর সে যদি t সময় ধরে চলে, তাহলে আমরা বলতে পারি s is equal to ut plus half f t square। আর লাস্ট সেকেন্ডে t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমার s t হবে হচ্ছে u plus half f 2t minus 1। তো প্রশ্ন মতে u plus half f 2t minus 1 is equal to হচ্ছে 1/64 ut plus half f t square। তাহলে যদি টিটা কমন নিয়ে ফেলি তাহলে লিখতে পারি u plus half f 2t minus 1 is equal to হচ্ছে t divided by 64 u plus half f t। এবার আমি যদি গুণ করে দেই তাহলে আমি পাচ্ছি u plus হচ্ছে ft minus হচ্ছে half f is equal to হচ্ছে t divided by 64 u plus half f t। কণাটা হচ্ছে কিছুক্ষণ পরে থেমে গিয়েছে, তাই না? তার মানে তার শেষ বেগ কিন্তু হচ্ছে 0। তো কণাটা চলেছিল t সেকেন্ড, আদি বেগ ছিল হচ্ছে u, ত্বরণটা হচ্ছে f। তাহলে আমি বলতে পারি না যে v is equal to u plus ft। তাহলে সে থেমে যায়, তার মানে এটা is equal to হচ্ছে 0, তার মানে u plus ft is equal to হচ্ছে 0। তাহলে এটা যদি এখানে বসাই দেই তাহলে আমার আসছে মাইনাস হাফ f is equal to হচ্ছে t divided by 64 u plus half ft। তো আমি এখানে একটা এক্সট্রা হাফ ft নিয়ে আসি আর একটা এক্সট্রা হাফ ft বাদ দিয়ে দেই, তাহলে এতটুকুর ভ্যালু কি u plus ft হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু তখন বলতে পারবো, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই মাইনাস হাফটা আর এই মাইনাস হাফটা বাদ দিয়ে দিতে পারি, এফটাও বাদ চলে যায়, এফটাও বাদ চলে যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 64, দ্যাট মিন্স t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। এখন আমি t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ডটা এখানে বসাই দিব, তাহলে আমরা পাচ্ছি u ইজ ইকুয়াল টু -8f। তো u is equal to -8 যদি এখানে বসাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 7 is equal to -8f minus plus 9/2f। এখান থেকে আমরা পাচ্ছি f is equal to হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে f is equal to -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, t is equal to 8। সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে u is equal to হচ্ছে -8 -2 দ্যাট মিন্স হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কণাটার আদিবেগ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, ত্বরণটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময়টা হচ্ছে আমার 8 সেকেন্ড। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা বলেছে একটা কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। খুব ভালো কথা, প্রথম সেকেন্ডে সে 16 মিটার যায়। তার মানে s1 is equal to হচ্ছে u plus half f 2 minus 1। দ্যাট মিন্স এখান থেকে পাচ্ছি 16 is equal to u plus half f। এখন শেষ সেকেন্ডে মোট দূরত্বে 9/20 অংশ যায়। তো যেহেতু সে স্থির অবস্থা থেকে চলছিল, তার মানে কিন্তু এখান থেকে u এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে 16 is equal to half f, দ্যাট মিন্স এখান থেকে পাচ্ছি f is equal to 32 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা কিন্তু বের হয়ে আসছে। এবার বলেছে সে মোট দূরত্বটা আমাকে বের করতে হবে। তো আগে ভ্রমণকালটা বের করে ফেলি। তো এখান থেকে বলেছে যে শেষ সেকেন্ডে মোট দূরত্বে 9/20 অংশ যায়, তার মানে সে যাবে হচ্ছে t সেকেন্ড। তাহলে t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে u plus half f 2t minus 1 is equal to হচ্ছে ut plus half f t square। তো 9/25 অংশ is equal to হচ্ছে এইটা। তো এদের কিন্তু কোনো আদিবেগ নাই, তার মানে হচ্ছে half f 2t minus 1 is equal to 9/25 half f t square। তো f এর ভ্যালু তো আমি জানি 32 মিটার পার সেকেন্ড। তাহলে 32 এর হাফ করলে 16 2t minus 1 is equal to 9/25 16t square। তার মানে এখানে আসছে আমার হচ্ছে 400
2t minus 1 is equal to হচ্ছে 144t স্কয়ার। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 800t minus 400 minus 144t স্কয়ার is equal to 0। তাহলে হচ্ছে 144t স্কয়ার minus 800t plus 400 is equal to হচ্ছে 0। তাহলে আমরা t এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5 আর হচ্ছে 5/9। এখন 5/9 তো একের থেকে ছোট, আর এখানে বলাই ছিল যে সে প্রথম সেকেন্ডে হচ্ছে 16 মিটার যায়, তার মানে সে কিন্তু এই 5/9 টা এখানে হতে পারবে না। তার মানে t এর ভ্যালু হচ্ছে আমার 5। তাহলে t এর ভ্যালু 5, f এর ভ্যালু হচ্ছে আমার 32। এখন আমাকে বের করতে হবে যে মোট দূরত্বটা কত। তাহলে s is equal to হচ্ছে 0 plus half into 32 into হচ্ছে 5 স্কয়ার। তার মানে হচ্ছে 16 into হচ্ছে 25, দ্যাট মিন্স হচ্ছে 400 মিটার। আমার টোটাল দূরত্বটা হচ্ছে 400 মিটার। পরেরটা যাই। তো এবার আমরা শিখব হচ্ছে ট্রেন আর স্টেশনের ম্যাথগুলা। তো এখানে বলেছে একটা রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে 8 মিনিট পরে 4 কিলোমিটার দূরে অপর স্টেশনে গিয়ে পৌঁছায়। গাড়িটা প্রথমে x সমতরণে এবং পরে হচ্ছে y সমমন্দনে চলে। তো তাহলে আমরা যদি এখন ব্যাপারটাকে চিন্তা করি, সে হচ্ছে টোটাল দূরত্বটা ছিল হচ্ছে এইটা হচ্ছে আমার 4 কিলোমিটার। এটার অর্ধেক সে গিয়েছে হচ্ছে x সমতরণে, দেন হচ্ছে গিয়েছে সে y সমমন্দনে। তাহলে এইটুকু হচ্ছে x, এইটুকু হচ্ছে y। তাহলে টোটাল টাইমটাকে যদি দুই ভাগে ভাগ করি, t1 আর হচ্ছে t2, আর দূরত্বটাকে যদি s1 আর s2 তে ভাগ করি, তাহলে এদের যোগফল হচ্ছে আমার 4, এদের যোগফল হচ্ছে আমার 8। তো আমি ধরে নেই যে সে t সময় পরে মানে t1 সময় পরে তার বেগ হচ্ছে v। তাহলে vটা হচ্ছে এই হাফের জন্য শেষ বেগ, আর এই হাফের জন্য হচ্ছে সে শুরুর বেগ। তাহলে আমি বলতে পারি v is equal to u minus x t1। তাহলে এখান থেকে পাচ্ছি u টা 0, তাহলে হচ্ছে x t1 is equal to v। তাহলে এখান থেকে পাচ্ছি t1 is equal to v by x। আর s is equal to হচ্ছে ut minus half f t1 স্কয়ার। তো তাহলে 0 minus half x t1 স্কয়ার is equal to হচ্ছে s1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে s1 is equal to হচ্ছে প্লাস আসবে, সরি, s1 is equal to হচ্ছে half x v স্কয়ার by x স্কয়ার। তার মানে হচ্ছে s1 is equal to হচ্ছে half v স্কয়ার by হচ্ছে x। তো একইভাবে যদি হচ্ছে মন্দনের জন্য খেয়াল করি, তাহলে হচ্ছে বলতে পারি 0 is equal to হচ্ছে v minus y t2। তাহলে এখান থেকে পাচ্ছি t2 is equal to v by y। আর s2 is equal to হচ্ছে v t2 minus half y t2 স্কয়ার। তাহলে এখান থেকে y এর ভ্যালু বসায় যদি t2 এর ভ্যালু যদি বসায় দেই, তাহলে আমরা পাচ্ছি v t2 minus half v t2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে half v t2। তো t2 এর ভ্যালু যদি বসাই, তার মানে এখানে আসবে half v স্কয়ার by y is equal to হচ্ছে s2। তাহলে আমি যদি এখন এইখানে বসাই দেই, তাহলে আমরা পাচ্ছি v by x plus v by y is equal to 8। এখানে পাচ্ছি v স্কয়ার by 2 কমন নিলে 1 by x plus 1 by y is equal to হচ্ছে 8। তো আমি যদি এটাকে ধরি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরি 2 নাম্বার ইকুয়েশন, আমি যদি 1 নাম্বারকে এখন স্কয়ার করে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি যে v স্কয়ার বাই হচ্ছে 1 by x 1 by y হোল স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার বাই 2 1 by x plus 1 by y is equal to হচ্ছে 8 স্কয়ার বাই 4। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি, তাহলে আমরা পাচ্ছি যে এখান থেকে v স্কয়ার বাদ, এখান থেকে এটা বাদ, এখান থেকে একটা করে বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে থাকে হচ্ছে শুধুমাত্র হাফ। তো 8 স্কয়ার মানে হচ্ছে 64, এটাকে যদি আমি হাফ করি তাহলে হচ্ছে 32। তার মানে হচ্ছে 1 by x plus 1 by y is equal to 32/4, দ্যাট মিন্স হচ্ছে 8। তাহলে ত্বরণ আর মন্দনের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তো এটা আমরা কেন প্রুফ করলাম, কারণ এই প্রুফটার এই ফর্মুলাটা মানে এই যে এই সম্পর্কটা, এটা আমরা হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে আবার অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা তো আগের মতোই ম্যাথ। তাহলে এখান থেকে আমরা পাই যে v by x plus v by y is equal to হচ্ছে আমার 4, আর v স্কয়ার বাই 2 কমন নিলে 1 by x plus 1 by y is equal to হচ্ছে 2। তাহলে আগের মতোই যদি আমি করি যে v স্কয়ার ডিভাইডেড বাই 1 by x plus 1 by y হোল স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার বাই 2 1 by x plus 1 by y is equal to হচ্ছে 4 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আগের মতোই হবে যে v স্কয়ার বাদ, এখান থেকে একটা চলে আসে,
তাহলে 4 স্কয়ারকে ভাগ করলে 2 দিয়ে আমার আসে হচ্ছে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে আমার কত আসে 4, তার মানে 1/x + 1/y = 4। পরেরটায় যাই। এই ম্যাথে বলেছে একটা রেলগাড়ি একটা স্টেশন থেকে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িটা গতিপথের প্রথম 1/m অংশ সমত্বরণে, শেষ 1/n অংশ সমমন্দনে এবং অবশিষ্টাংশ সমবেগে চলে। তো আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে স্টেশন দুইটার দূরত্ব। এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এই 3 ভাগের এই অংশ t1 সময়ের জন্য, এই অংশ t2 সময়ের জন্য, এই অংশ হচ্ছে t3 সময়ের জন্য। তো ধরে নিচ্ছি এইটুকু মানে t1 সময় অ্যালোকেটেড অংশটা হচ্ছে মোট দূরত্বের 1/m, t3 সময় অ্যালোকেটেড অংশটা হচ্ছে মোট দূরত্বের 1/n। তাহলে আমি যদি মোট দূরত্বটাকে d ধরে নেই তাহলে বলতে পারি এতটুকু হচ্ছে আমার d/m, এতটুকু হচ্ছে আমার d/n। তাহলে এতটুকু আসবে হচ্ছে d - d/m - d/n। তাহলে এই জায়গাটায় সে চলে সমত্বরণে, এই জায়গাটায় সে চলে হচ্ছে সমমন্দনে। তাহলে মাঝখানে সে সমবেগে গিয়েছিল। তাহলে সমত্বরণে চলার সময় সে এখানে একটা সর্বশেষ বেগ পাবে, সেই বেগটাতেই সে সামনে আগাবে। আর এই বেগটা থেকে সে আস্তে আস্তে কমতে কমতে 0 হবে। তার মানে ধরে নিই এই বেগটা হচ্ছে v, তাহলে এই বেগটা হবে হচ্ছে v। তাহলে এইখানে আমার শুরুর বেগ 0, এখানে আমার হচ্ছে শেষ বেগটা 0। তার মানে আমি যদি প্রথম অংশটার জন্য নেই তাহলে আমি বলতে পারি যে v = u + at। তো v হচ্ছে v, u হচ্ছে 0, a এর ভ্যালু আমি জানি না, তাহলে a রেখে দেই আর t এর ভ্যালু হচ্ছে t1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে a হচ্ছে v/t1। আবার আমরা যদি ইউজ করি যে v² = u² + 2fs বা 2as, তাহলে আমি v² রাখতে পারি, u² এর ভ্যালু 0 + 2 a হচ্ছে s। তাহলে আমি বলতে পারি যে 2as = হচ্ছে v², তাহলে 2a d/m = হচ্ছে v²। তো এখানে যদি আমি এর ভ্যালুটা বসি তাহলে আমি বলতে পারি 2 v/t1 d/m = v²। এখান থেকে আমরা পাই t1 = 2d/mv। এবার আমরা হচ্ছে তৃতীয় অংশের জন্য যদি অ্যাপ্লাই করি তার মানে এখানে v = u + at। তো এখানে v হয়ে যাবে 0, u হয়ে যাবে v, a হয়ে যাবে -a, t হয়ে যাবে t2। তাহলে এখান থেকে বলতে পারি যে a = v/t2। তাহলে একইভাবে আমি যদি 0² হচ্ছে v² - 2as অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে বলতে পারি 2as = v²। এখানে a এর ভ্যালু বসাবো হচ্ছে v/t2, s এর ভ্যালু হচ্ছে d/n = v²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে t2 = হচ্ছে 2d/nv। এবার আসছি হচ্ছে সেকেন্ড সেগমেন্টের জন্য। সেকেন্ড সেগমেন্টে হচ্ছে আমার বেগটা v ফিক্সড, টাইমটা হচ্ছে t2, তার মানে s d - d/m - d/n। তাহলে এটাই হচ্ছে আমার t2 = হচ্ছে d - d/m - d/n হচ্ছে v। তাহলে আমাকে বলেছে যে সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাতটা। তো এই গ্রাফ থেকে আমরা তো বুঝতেই পারছি যে v এর উপরে কোনো বেগ তো নাই। তাহলে আমাকে এই v আর হচ্ছে গড় বেগের রেশিওটা বের করতে হবে। তো গড় বেগ হচ্ছে আমার মোট দূরত্ব মানে হচ্ছে d / মোট সময় মানে হচ্ছে t1 + t2 + t3। তো d তো d থাকবে, t1 এর ভ্যালু হচ্ছে 2d/mv, t2 এর ভ্যালু হচ্ছে d - d/m - d/n/v আর t3 এর ভ্যালু হচ্ছে 2d/nv। তো আমি যদি এখন d টা কমন নিয়ে বাদ দিয়ে দেই তাহলে তো বাদ চলে যাচ্ছে। আর প্রত্যেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1/v কমন নেওয়া যায়। তাহলে আমি উপরে d টা নেই আর এখানে হচ্ছে d/v কমন নেই। তাহলে এখানে আসে হচ্ছে 2/m + 1 - 1/m - 1/n + 2/n। তো এখান থেকে dt বাদ চলে যায়, 1/v মানে উপরে v চলে আসছে। আর 2/m থেকে 1/m গেলে থাকে 1/m, 2/n থেকে 1/n গেলে থাকে হচ্ছে 1/n প্লাস হচ্ছে 1। তাহলে এদিকে ছিল হচ্ছে গড় বেগ, এদিকে ছিল হচ্ছে সর্বোচ্চ বেগ, এদিকে হচ্ছে 1 প্লাস 1/m প্লাস 1/n। তাহলে গড় বেগ আর সর্বোচ্চ বেগ মানে এটাকে যদি নিচে আনি আর এটাকে যদি এখানে পাঠাই মানে হচ্ছে এটাকে এখানে আনলাম আর এটাকে এখানে পাঠালাম, তাহলে কিন্তু ব্যাপারটা মিলে যাচ্ছে যে সর্বোচ্চ বেগ গড় বেগ = 1 + 1/m + 1/n হচ্ছে আমার 1। তো আশা করি প্রুফটা আমরা বুঝতে পেরেছি। এই প্রুফটা আমরা পরের ম্যাথে ইউজ করব। পরের ম্যাথে বলেছে যে একটা গাড়ি নারায়ণগঞ্জ থেকে
থামে, ঢাকা থেকে ছেড়ে যায়। তো গাড়িটা গতিপথের প্রথম চতুর্থাংশ সমত্বরণে, তার মানে হচ্ছে ফার্স্ট 1/4 সমত্বরণে, শেষ 1/4 সমমন্দনে এবং মধ্যবর্তী অংশ সমবেগে চলে। তো গাড়িটার সর্বোচ্চ বেগ এবং গড় বেগের 2/3 অংশের সমান, এটা আমাকে প্রুফ করতে হবে। তো আমার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 1/m = 1/4, 1/n = 1/4, বাকি অংশটা হচ্ছে আমার হাফ। তো হাফ তো আমার দরকার নাই, আমার হচ্ছে বের করতে হবে যে সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। তো সর্বোচ্চ বেগ v হচ্ছে গড় বেগ = 1 + 1/m + 1/n হচ্ছে 1। তার মানে 1 + হাফ প্লাস 1 + 1/4 + 1/4 হচ্ছে 1। তার মানে 1 + হাফ মানে 3/2 হচ্ছে 1। তাহলে গড় বেগ তার সর্বোচ্চ বেগের 2/3, তার মানে v গড় = 3/2, তার মানে হচ্ছে গড় বেগ হচ্ছে 2/3 অফ হচ্ছে v, তার মানে হচ্ছে গড় বেগ = 2/3 সর্বোচ্চ বেগ। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা আগের প্রুফটা করেছি মেইনলি এই ম্যাথটা বোঝার জন্য, যাতে করে এই ফর্মুলাটা আমরা অলওয়েজ ইউজ করতে পারি যে সর্বোচ্চ বেগ আর গড় বেগের রেশিওটা হচ্ছে 1 + 1/m + 1/n হচ্ছে 1। ওকে, এবার আমরা হচ্ছে অন্তরীকরণ সম্পর্কিত সমস্যাগুলো দেখব। তো অন্তরীকরণ সম্পর্কিত সমস্যাগুলো দেখার আগে আমাকে জানতে হবে যে অন্তরীকরণের সঙ্গে এই বেগের কি সম্পর্ক। তো আমরা জানি সরণকে যদি আমি s দিয়ে প্রকাশ করি, s কে যদি একবার ডিফারেন্সিয়েট করি t এর সাপেক্ষে ds/dt, এটা হচ্ছে আমাকে বেগ বোঝাবে। আর বেগকে যদি আমি আবারও t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার মানে হচ্ছে d2s/dt², তাহলে হচ্ছে আমাকে ত্বরণ বোঝাবে। তো আমরা সামনের ম্যাথগুলাই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলাই ইউজ করব। প্রথম ম্যাথে বলেছে যে x অক্ষ বরাবর চলমান কোনো কণা t সেকেন্ড পরে মূল বিন্দু হতে এই ডিসটেন্সে থাকে। তো 2 সেকেন্ড পরে কণাটার বেগ বের করতে হবে। তাহলে dx কে dt দিয়ে যদি করে ফেলি, তাহলে আমি পাচ্ছি একবার ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 6t²। তাহলে এটাকে যদি আমি 2 এর জন্য বের করি, তাহলে আমি পাচ্ছি যে 0 প্লাস 3 প্লাস 6 ইনটু 2², দ্যাট মিন্স 3 প্লাস 24 = 27 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে 27 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে বলছে 4 সেকেন্ড পরে কণাটার ত্বরণ, তাহলে হচ্ছে আমি জানি এখন dx/dt হচ্ছে 3 প্লাস 6t²। আবার ডিফারেন্সিয়েট করলে d²x/dt² হচ্ছে 0 প্লাস হচ্ছে 12t। তাহলে এটাকে যদি এখন আমি 4 সেকেন্ডে নেই, তাহলে আমি পাচ্ছি যে 12 ইনটু 4, দ্যাট মিন্স 48 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 4 সেকেন্ড পরে ত্বরণটা হচ্ছে 48 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলেছে কোন সময় কণাটার বেগ 57 মিটার পার সেকেন্ড হবে। তো আমরা তো এই ইকুয়েশনটার মধ্যে এটাকে জানি হচ্ছে বেগ হিসাবে, তাহলে এখানে যদি 57টা বসাই দিই, তাহলে 57 3 প্লাস হচ্ছে 6t²। তাহলে এখান থেকে পাচ্ছি যে 54 হচ্ছে 6t²। তাহলে এখান থেকে t² 9, t হচ্ছে 3। তার মানে হচ্ছে 3 সেকেন্ড পরে কণাটার বেগ হচ্ছে 57 মিটার পার সেকেন্ড হবে এবং কণাটা মূল বিন্দু থেকে কত দূরে থাকবে। তাহলে t 3 আমরা এখানে ইনপুট দিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি x 6 প্লাস 3 ইনটু 3 প্লাস 2 ইনটু হচ্ছে 3 কিউব। তার মানে হচ্ছে 6 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে 27। তার মানে এখানে আসছে 54 প্লাস হচ্ছে 15, তার মানে এখানে আমার আসছে 9, 69। তার মানে মূল বিন্দু থেকে সে 69 মিটার দূরে থাকবে। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে একটা গাড়ি নির্দিষ্ট সরলরেখা বরাবর এইরূপে গতিশীল যে তার বেগ বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমাকে a দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো যাত্রাকালে গাড়িটার বেগ ছিল হচ্ছে 88 মিটার পার সেকেন্ড। তার মানে আমাকে দিয়ে দিল u = 88 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বের করতে বলেছে যে গাড়ির গতিকে t এর ফাংশন আকারে প্রকাশ করো। তাহলে গতিবেগ মানে v হচ্ছে u প্লাস হচ্ছে ft। তাহলে u হচ্ছে 88, f হচ্ছে 2t। তার মানে প্রথমটার অ্যান্সার হচ্ছে 88 প্লাস হচ্ছে 2t। এরপরটা বলেছে কোন সময় বেগ 100 মিটার পার সেকেন্ড হবে। তার মানে v এর ভ্যালু যদি 100 বসাই দেই, তাহলে 88 প্লাস 2t, তাহলে এখান থেকে পাচ্ছি 12 2t, তাহলে t 6 সেকেন্ড। তার মানে 6 সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড হবে। এখন গাড়িটার গড় গতিবেগ আমাকে বের করতে বলেছে। তো আমি এখন জানি যে 0 সেকেন্ডে বেগ, 6 সেকেন্ডে বেগ, তার মানে গড় গতিবেগ আমার হবে v6 v0 t6 t0। তাহলে হচ্ছে 100 88 6 0, অর্থাৎ হচ্ছে 12/6 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। তার মানে গড় গতিবেগটা হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড। আর কোন সময় গাড়িটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1200 মিটার হবে।
ওকে, তো আমরা এখন ফর্মুলা জানি হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর ভ্যালু হচ্ছে আমার এখানে 88, এখানে হচ্ছে 1200 টি প্লাস হাফ ইন্টু 2 টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার প্লাস 88 টি মাইনাস 1200 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি টি এর ভ্যালুটা পাচ্ছি 12 সেকেন্ড আর হচ্ছে মাইনাস 100 সেকেন্ড। তার মানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 12 সেকেন্ড, তার মানে 12 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব 1200 মিটার হবে। তাহলে আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এই সঙ্গে আমরা সরলরেখায় বস্তু কণার গতির প্রথম পার্টটুকু শেষ করে ফেললাম। আশা করি যে টপিকগুলো আমি কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পার্টটুকু নিয়ে শুরু করব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।